রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথম অধ্যক্ষ ছিলেন পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, যিনি রাখাল মহারাজ ও রাজা মহারাজ নামেও সুপরিচিত ছিলেন। তাঁর দীর্ঘদিনের সেবক শ্রদ্ধেয় নির্বাণানন্দ মহারাজ, যিনি আবার সূর্যি মহারাজ নামে বেশি পরিচিত। তো এই সূর্যি মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে নিয়ে এক অমূল্য স্মৃতিচারণা করেছেন, যেখান থেকে আমরা জানতে পারি এক বাল বিধবা কন্যাকে ঠাকুর রামকৃষ্ণদেব কিভাবে দর্শন দিয়ে রাখাল মহারাজের কাছে পাঠাচ্ছেন এবং রাখাল মহারাজের দর্শন কিভাবে ওই মহিলাটির জীবনপথের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। তবে আলোচনায় প্রবেশের আগে আসুন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই, নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আলোচনাটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। চলুন আলোচনায় প্রবেশ করি। স্বামী নির্বাণানন্দ মহারাজ স্মৃতিচারণায় জানাচ্ছেন, আমি তখন মহারাজের সঙ্গে বলরাম মন্দিরে রয়েছে। মহারাজ দোতলার ছোট ঘরটিতে, এখন যেটি ঠাকুর ঘর, সেইখানে আছেন। আমি বারান্দায় বেঞ্চে বসে রয়েছি। দুপুর 12:30 হবে। মহারাজ খেয়ে সবে একটু বিশ্রাম করতে যাবেন, এমন সময় শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ মহারাজ একজন ব্রহ্মচারীকে দিয়ে একটি মেয়েকে পাঠিয়েছেন। মেয়েটি এসে আমাকে বলল, মহারাজকে প্রণাম করতে চাই। প্রথমে আমি চাইছিলাম না এই সময় মহারাজকে কেউ বিরক্ত করুক, কারণ মহারাজ সবে বিশ্রাম করতে গেছেন। তবুও মহারাজের ঘরে গিয়ে বললাম, একটি মেয়ে এসেছে, ছেলে মানুষ, আপনাকে প্রণাম করতে চায়। শরৎ মহারাজ পাঠিয়েছেন, সেটা আর বললাম না। প্রথমে রাজা মহারাজ বললেন, দেখ, এখন নয়, এই বুড়ো বয়সে খাওয়ার পর কথা বলতে কষ্ট হয়, ওকে 4টের পর আসতে বল। আমিও সেইরূপ মেয়েটিকে বললাম, দেখো এখন তুমি যাও, 4টের পর এসো। এটা শুনেই মেয়েটি কাঁদতে শুরু করল। আমি শুধু একবার প্রণাম করেই চলে যাব, একটু ব্যবস্থা করে দিন। আমি আবার মহারাজের কাছে উপরে গিয়ে বললাম, শরৎ মহারাজ মেয়েটিকে আপনার কাছে পাঠিয়েছেন, ও শুধু প্রণাম করেই চলে যাবে, খুব কাঁদছে। মহারাজ তখন আমাকে বললেন, যা নিয়ে আয়। তো যাই হোক, মেয়েটিকে নিয়ে আমি মহারাজের কাছে গেলাম। পিছনে আমি দাঁড়িয়ে আছি। প্রণাম করতে গিয়ে মেয়েটি খুব কাঁদতে শুরু করলো। এই দেখে মহারাজ একদম স্থির হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো, তোমার কি কষ্ট বলো? মহারাজের ঘরের দেওয়ালে ঠাকুরের একখানি ছবি ছিল। মেয়েটি সেই ছবিটিকে দেখিয়ে বলল, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এই সময় আমি ঘর থেকে চলে এলাম, কারণ এই সময় আমার থাকাটা উচিত হবে না, সব কথা আমার শোনা ঠিক নয়। পরে মহারাজের কাছে সব শুনেছিলাম। মেয়েটি ছিল বাল বিধবা। 14 বছর বয়সে বিয়ে হবার 2 সপ্তাহ পরে স্বামী মারা যায়। ভয়ানক শোক যন্ত্রণার মধ্যে 1 বছর ধরে সে ভগবানের কাছে প্রার্থনা করেছে, প্রভু, আমি নিরাশ্রয়, আমি বাকি জীবন কি করে কাটাবো, তুমি পথ দেখাও। এই রকম একদিন রাত্রিবেলা দেখি সেটা স্বপ্ন নয়। আমি একবার আপনাদের ভালো করে শুনতে অনুরোধ করব। মহিলাটি বলছেন, ভালো করে শুনুন। তিনি রাত্রিবেলায় যেটি দেখেছেন সেটি স্বপ্ন নয়। মেয়েটি বলছেন, ওই ছবিতে, অর্থাৎ ঠাকুরের ছবি, ওই ছবিতে যিনি সামনে এসে আমার সামনে দাঁড়িয়েছেন, তারপর বললেন, তুই কাঁদিসনি, ভাবিসনি, আমার ছেলে রাখাল বাগবাজারে আছে, তুই সেখানে যা। তারপর সেই মেয়েটি শ্বশুর বাড়িতে বলে তার মায়ের কাছে টালিগঞ্জে চলে আসে। তার মাকেও সব কথা বলে। তারপর ভাইকে নিয়ে বাগবাজারে আসে। কি কৃপা প্রভুর! বাগবাজারে এসে তার ভাই উদ্বোধনে নিয়ে আসে তার দিদিকে। উদ্বোধনে শরৎ মহারাজের ঘরে ঠাকুরের ফটো দেখেই শরৎ মহারাজকে সব ঘটনা বলে।
শরৎ মহারাজ আবার দেরি না করে একজন ব্রহ্মচারীকে দিয়ে বলরাম মন্দিরে পাঠিয়ে দেন। মেয়েটি রাজা মহারাজের কাছে 3টে পর্যন্ত ছিল। আমি মহারাজকে ডাকতে গিয়ে দেখি মেয়েটি হাসি মুখে বসে আছে, তার দীক্ষাও হয়ে গেছে। মহারাজ বললেন মেয়েটির খাওয়ার কিছু ব্যবস্থা করতে। মেয়েটি তারপর থেকে নিয়মিত মহারাজের কাছে যাতায়াত করত। আপনারা ভাবছেন বন্ধুরা এখানেই ঘটনাটির পরিসমাপ্তি হলো? না, এর পরেও আছে। মহারাজের শরীর চলে যাবার পরে মেয়েটির সঙ্গে 2-1বার দেখা হয়েছিল। তারপর বহু বছর পর 1942 সালে বেলুর মঠে একদিন এসেছিল, সঙ্গে আরও একটি মেয়ে ছিল। আমাকে দেখে বলল, আমাকে চিনতে পারছেন? আমি বললাম না। পরে পরিচয় দিতে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি এখন কোথায় থাকো? সে বলেছিল বৃন্দাবন আর হরিদ্বারে অনেক বছর তপস্যা করেছে সে। তার সাথী যে মেয়েটি এসেছিল সে বললে তার বন্ধু ঠাকুরকে নিয়ে অনেক গান লিখেছে। আমি বললাম আবার এসো, গানগুলো দিয়ে যেও। কিন্তু সে আর আসেনি কোনো দিন বেলুর মঠে। এসেছিল তার সাথী মেয়েটি 1945 সালে। তার বন্ধুর লেখা গানগুলি দিয়ে সজল নয়নে আমাকে বলল সেই মেয়েটি মারা গেছে। তখন তার বয়স 41-42 হবে। আশ্চর্যের কি জানেন বন্ধুরা, মারা যাবার আগেই সে তার বন্ধু মেয়েটিকে মারা যাবার দিন, তারিখ, এমনকি সময়ও বলে দিয়েছিল। তারপরে ঠাকুর, মা, স্বামীজি ও তার গুরু রাজা মহারাজকে প্রণাম করে ঠিক সেই দিনে সেই সময় দেহত্যাগ করে তাদের কাছেই চলে গেল দেবলোকের পথে। ভাবুন, ঠাকুর রামকৃষ্ণদেব ও রাখাল মহারাজকে আশ্রয় করে এক মহিলা নিজের জীবনকে কোন উচ্চতায় নিয়ে গেলেন। আমেরিকার সেন্ট লুইস বেদান্ত সোসাইটির অধ্যক্ষ পূজ্যপাদ চেতনানন্দজি মহারাজ স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা গ্রন্থের ভূমিকার একটি অংশে লিখছেন, স্বামী ব্রহ্মানন্দ ছিলেন মূর্তমান ধর্ম, জমাট বাঁধা আধ্যাত্মানুভূতি। যাঁরা তার সংস্পর্শে এসেছেন তারা অনুভব করেছেন যে তিনি ছিলেন ঈশ্বরজানিত পুরুষ এবং ভগবানের নির্দেশে চলেন। তার গুরুভাই এরা বিশ্বাস করতেন যে ঠাকুর স্বামী ব্রহ্মানন্দের ভিতর দিয়ে কাজ করছেন এবং তার আদেশ ও ঠাকুরের আদেশ এক। সত্যি এইসব ঘটনাই তার প্রমাণ। এইসব অমূল্য স্মৃতিচারণাগুলি শুনলে মনে প্রেরণা জাগে, বিশ্বাস জাগে যে ঠাকুরকে আশ্রয় করে যারা বেঁচে আছেন, বেঁচে থাকতে চান, সেই সব মানুষদের ঠাকুর ঠিকই লক্ষ্য রাখছেন। প্রয়োজনে তাদের পাশে সবসময় তিনি আছেন। যাই হোক, তাহলে আজ এখানেই আপনাদের থেকে ছুটি নেব। ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন। আসি তাহলে, নমস্কার।